বন্ধুরা, আজ সারা বিশ্ব দেখছে এক নতুন ভারতের উত্থান। দীর্ঘ ৮০ বছর ধরে বিশ্ব অর্থনীতিকে শাসন করা আমেরিকার ডলারের একাধিপত্য কি এবার শেষ হতে চলেছে? আমি আজ আপনাদের সামনে এমন কিছু প্রামাণিক নথিপত্র এবং অফিসিয়াল ডেটা তুলে ধরব যা শুনে আপনার বুক গর্বে ভরে উঠবে। ভারত এখন আর ডলারের ভিখারি নয়, বরং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলো ইন্ডিয়ান রুপিতে ব্যবসা করতে লাইনে দাঁড়িয়েছে। গত 11 মাসে প্রায় 1.39 লক্ষ কোটি টাকার আন্তর্জাতিক বাণিজ্য হয়েছে শুধুমাত্র আমাদের নিজস্ব মুদ্রায়। আজ আমরা আলোচনা করব কিভাবে আরবিআইয়ের একটি মাস্টার স্ট্রোক বদলে দিচ্ছে গ্লোবাল ফিনান্সিয়াল অর্ডার। সবাইকে স্বাগত জানাই অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলে। আমি আপনাদের সাথে আছি সুশোভন। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করার আগে আমি আপনাদের স্ক্রিনে একটি বিশেষ নিউজ আর্টিকেলের স্ক্রিনশট দেখাতে চাই, যা আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। বন্ধুরা, স্ক্রিনে দেওয়া এই হেডলাইনটি খুব ভালো করে লক্ষ্য করুন। এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এই 2026 সালের ফেব্রুয়ারি মাসেই ভারত প্রায় 14,000 কোটি টাকার আন্তর্জাতিক বাণিজ্য সরাসরি আমাদের নিজস্ব মুদ্রা অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে সেটেল করে ফেলেছে। এটি কিন্তু কোনো সাধারণ পরিসংখ্যান নয়। কেন নয় তা বুঝতে হলে আমাদের মাত্র 1 বছর আগের তথ্যের সাথে এর তুলনা করতে হবে। 2025 সালের জানুয়ারি মাসে এই সেটেলমেন্টের পরিমাণ ছিল প্রায় 11,000 কোটি টাকা। অর্থাৎ মাত্র 1 বছরের ব্যবধানে আমরা প্রায় 3,000 কোটি টাকার একটি বিশাল লাভ বা সিগনিফিক্যান্ট গ্রোথ দেখতে পাচ্ছি। বিশেষ করে কেবল ফেব্রুয়ারি মাসের এই 14,000 কোটির পরিসংখ্যানটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ডলারাইজেশন বা ডলারের উপর নির্ভরতা কমানোর যে লড়াই ভারত শুরু করেছিল তা এখন আর কেবল কাগজে কলমে বা কোনো আত্মিক স্বপ্ন নয়। এটি এখন একটি অ্যাবসলিউট রিয়েলিটি বা ধ্রুব সত্য। চিন্তা করে দেখুন, যেখানে কয়েক বছর আগেও আমাদের বড় কোনো আন্তর্জাতিক লেনদেনের জন্য আমেরিকার ডলারের দিকে তাকিয়ে থাকতে হতো, আজ সেখানে ভারত তার নিজস্ব শর্ত এবং নিজস্ব মুদ্রায় বিশ্বের 30টিরও বেশি দেশের সাথে বাণিজ্য করছে। এই সংখ্যাটা কেবল টাকার অঙ্ক নয়, এটি বিশ্বের দরবারে ভারতের ক্রমবর্ধমান ইকোনমিক ক্লাউড বা অর্থনৈতিক প্রভাবের প্রতীক। আজকের এই বিশেষ এপিসোডে আমরা এই জটিল ভূরাজনীতি বা জিওপলিটিক্সকে একদম সহজ ভাষায় বিশ্লেষণ করব এবং বোঝার চেষ্টা করব কিভাবে আরবিআইয়ের এই মাস্টার স্ট্রোক বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে একটি নতুন দিশা দেখাচ্ছে। এই সাফল্যের পেছনে রয়েছে ভারতের সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমাদের ফিরে যেতে হবে 2022 সালের জুলাই মাসে। সেই সময় ভারত সরকার এবং আরবিআই একটি হোয়াইট পেপার প্রকাশ করে, যেখানে প্রথমবার ভারতীয় টাকার আন্তর্জাতিকীকরণের কথা বলা হয়েছিল। সেই সময় অনেকে হেসেছিলেন। তারা বলেছিলেন ডলারের সামনে রুপি টিকবে তো, কিন্তু ভারত দমে যায়নি। অক্টোবর 2022-এ আরবিআই আরও একটি ডিটেইলড রিপোর্ট পেশ করে। কেন এই জেদ? কারণ ভারত বুঝেছিল যে যতক্ষণ আমরা ডলারের উপর নির্ভরশীল থাকব ততক্ষণ আমাদের সার্বভৌমত্ব বা সভরেনিটি সুরক্ষিত নয়। পশ্চিমী দেশগুলো যখন তখন ইকোনমিক স্যাংশন ব্যবহার করে যে কোনো দেশের অর্থনীতি ধ্বংস করে দিতে পারে। রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা দেখে ভারত সতর্ক হয়ে গিয়েছিল। ভারত তখন প্রচার শুরু করলো লোকাল কারেন্সি সেটেলমেন্ট ফ্রেমওয়ার্ক নিয়ে। এর ফলে আজ আমরা দেখছি যে 30টিরও বেশি দেশ ভারতের সাথে রুপিতে ব্যবসা করতে আগ্রহী। এর মধ্যে যেমন আমাদের প্রতিবেশী দেশ ভুটান, নেপাল বা শ্রীলঙ্কা আছে, তেমনই আছে ইউকে, জার্মানি, সিঙ্গাপুর এবং ইসরায়েলের মতো উন্নত রাষ্ট্রগুলো। অনেকে আমাকে ইনবক্সে বা কমেন্টে প্রায়ই জিজ্ঞেস করেন, সুশোভনদা, এই বাণিজ্যটা আসলে প্র্যাকটিক্যালি হয় কিভাবে? শ্রীলঙ্কা বা রাশিয়া যখন ভারতের থেকে কিছু কেনে, তারা কি বস্তায় করে নগদ রুপি আমাদের দিয়ে দেয়? উত্তরটা হলো না। বিষয়টি কাজ করে একটি অত্যন্ত আধুনিক এবং সুরক্ষিত ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে, যাকে আমরা বলছি স্পেশাল রুপি ভাস্ত্রা অ্যাকাউন্ট। বিষয়টিকে একটু সহজভাবে দেখা যাক। ধরুন রাশিয়ার কোনো একটি ব্যাংক ভারতের কোনো একটি ব্যাংকে একটি বিশেষ অ্যাকাউন্ট খুলল। এবার রাশিয়ার কোনো ব্যবসায়ী যখন ভারত থেকে চা বা ওষুধ কিনতে চাইবেন, তখন তারা দেশের ব্যাংকে গিয়ে নিজের মুদ্রায় টাকা দেবেন। সেই রাশিয়ার ব্যাংকটি আবার ভারতের ওই বিশেষ ভাস্ত্রা অ্যাকাউন্টে এই সমপরিমাণ অর্থ রুপিতে ক্রেডিট করে দেবে। আর আমাদের ভারতের রপ্তানিকারক বা এক্সপোর্টাররা সরাসরি সেই অ্যাকাউন্ট থেকে ভারতীয় মুদ্রায় পেমেন্ট পেয়ে যাবেন।
এখানেই লুকিয়ে আছে আসল ম্যাজিক। লক্ষ্য করে দেখুন, এই পুরো প্রক্রিয়ায় কিন্তু তৃতীয় পক্ষ বা ইন্টারমিডিয়ারি কারেন্সি হিসেবে আমেরিকার ডলারের কোনো প্রবেশাধিকার নেই। এতে ভারতের সবথেকে বড় লাভ কি? প্রথমত, আমাদের বিশাল অঙ্কের কনভার্সন ফিজ বা মুদ্রা বিনিময় মূল্য দিতে হচ্ছে না। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাজারে ডলারের ঘাটতি থাকলেও আমাদের বাণিজ্য কিন্তু থেমে থাকছে না। অর্থাৎ ডলার কেনার জন্য আমাদের আর আগের মতো বিদেশের কাছে হাহাকার করতে হচ্ছে না। তবে এই ব্যবস্থাটিকে আরও গতিশীল করতে ভারত সরকার কি পদক্ষেপ নিয়েছে তা বুঝতে এই নিউজ আর্টিকেলটি দেখুন। আপনারা এই আর্টিকেলে দেখছেন যে 2025 সালের আগস্ট মাসে আরবিআই এই ভাস্ত্র অ্যাকাউন্ট খোলার নিয়মাবলী বা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আগের চেয়ে অনেক বেশি শিথিল করে দিয়েছে। আগে যেখানে একটি ভাস্ত্র অ্যাকাউন্ট খুলতে গেলে দীর্ঘ সময় ধরে আরবিআই এর অনুমোদনের জন্য অপেক্ষা করতে হতো, এখন সেই প্রক্রিয়াটি অনেক বেশি স্বয়ংক্রিয় এবং দ্রুত করা হয়েছে। এমনকি 2026 সালের এই মে মাসে দাঁড়িয়ে আমরা দেখছি প্রায় 35টি দেশের 83টিরও বেশি ব্যাংক ভারতের এই বিশেষ অ্যাকাউন্ট খুলে ফেলেছে। এর অর্থ খুব পরিষ্কার, ভারতের বাণিজ্য নীতি বা ট্রেড পলিসি এখন আর কেবল রক্ষণাত্মক নয়, বরং এটি অনেক বেশি আগ্রাসী এবং সেলফ রিলায়েন্ট বা আত্মনির্ভর। আমরা বিশ্বকে বুঝিয়ে দিচ্ছি যে ভারত তার অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে কেবল একটি নির্দিষ্ট মুদ্রার ওপর আর দয়া দাক্ষিণ্য প্রত্যাশা করে না। এই পুরো বিষয়ের মধ্যে সবচেয়ে চমকপ্রদ এবং কৌশলী তথ্যটি হলো ভারতের আমদানির ডেটা বা ইম্পোর্ট স্ট্যাটিস্টিক্স। সাধারণত আমরা দেখি বিশ্বের যে কোনো দেশ চায় তাদের নিজস্ব মুদ্রা রপ্তানির কাজে ব্যবহার করতে, যাতে বিদেশি টাকা দেশে থাকে। কিন্তু ভারত এখানে একটি অত্যন্ত দূরদর্শী এবং মাস্টার স্ট্রোক চাল খেলেছে। আমরা আমদানির ক্ষেত্রেও বড় অঙ্কের রুপি ব্যবহার করছি। পরিসংখ্যান বলছে গত 11 মাসে অর্থাৎ এপ্রিল 2025 থেকে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত ভারত প্রায় 1.39 লক্ষ কোটি টাকার আমদানি বা ইম্পোর্ট সরাসরি রুপিতে সেটেল করেছে। বন্ধুরা, একটু গভীরভাবে ভাবুন তো বিষয়টি আসলে কতটা বৈপ্লবিক। আগে যখন আমরা রাশিয়ার থেকে অপরিশোধিত তেল বা অন্য কোনো দেশ থেকে বিপুল পরিমাণ রাসায়নিক সার কিংবা ইলেকট্রনিক পণ্য কিনতাম, তখন আমাদের কোষাগার থেকে কোটি কোটি আমেরিকান ডলার খরচ করতে হতো। এতে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে প্রচণ্ড চাপ পড়ত। এমনকি আন্তর্জাতিক বাজারে ডলারের দাম সামান্য বাড়লেই আমাদের অভ্যন্তরীণ বাজারে পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যেত। কিন্তু এখন পরিস্থিতি পাল্টাচ্ছে। এখন আমরা আমাদের নিজেদের মুদ্রায় পেমেন্ট করছি। এর মানে হলো আমরা ডলারের আধিপত্যকে পাশ কাটিয়ে সরাসরি বিশ্বের দরবারে ভারতের অর্থনৈতিক প্রভাব বা ইকোনমিক ইনফ্লুয়েন্স ছড়িয়ে দিচ্ছি। যখন কোনো দেশ আমাদের মুদ্রায় পেমেন্ট গ্রহণ করে, তখন তারা আসলে পরোক্ষভাবে ভারতের অর্থনীতির ওপর তাদের আস্থা প্রকাশ করে। বন্ধুরা, এটি কিন্তু কেবল একটি বাণিজ্যিক পরিসংখ্যান নয়, এটি আসলে ভারতের অর্থনৈতিক স্বাধীনতার দ্বিতীয় যুদ্ধ। আমরা বিশ্বকে বুঝিয়ে দিচ্ছি যে ভারত এখন আর ডলারের দয়ার উপর টিকে থাকা কোনো সাধারণ বাজার নয়, বরং ভারত নিজেই একটি গ্লোবাল ফিনান্সিয়াল পাওয়ার হাউস হয়ে উঠছে। তবে বন্ধুরা, মুদ্রার এই আন্তর্জাতিকীকরণের পথটা কিন্তু মোটেও ফুল দিয়ে ঢাকা ছিল না। ভারত যখন বিশ্বমঞ্চে নিজের জায়গা পাকা করছে, তখন স্বভাবতই কিছু আন্তর্জাতিক শক্তি এবং অর্থনৈতিক পরিস্থিতি আমাদের পথে বড় দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ভারতের এই লক্ষ্য পূরণের সামনে প্রধানত 3টি বড় চ্যালেঞ্জ বা স্ট্র্যাটেজিক ব্যারিয়ার আছে, যা আমাদের অত্যন্ত সতর্কতার সাথে মোকাবিলা করতে হবে। প্রথম চ্যালেঞ্জ হলো রুপি ভলাটিলিটি বা রুপির অস্থিরতা। আপনারা লক্ষ্য করেছেন যে গত 2 মাসে ডলারের তুলনায় ভারতীয় রুপির মুদ্রার দাম কিছুটা ওঠানামা করছে। এখানেই আসল সমস্যা। যখন কোনো বিদেশি রাষ্ট্র বা ব্যবসায়ী ভারতের রুপিকে তাদের কাছে সঞ্চয় করে রাখবে বা হোল্ড করবে, তখন তাদের মনে একটি স্বাভাবিক ভয় কাজ করে। ভবিষ্যতে যদি রুপির মান আরও কমে যায়, তবে তাদের সঞ্চিত সম্পদের মূল্যও কমে যাবে। তাই আন্তর্জাতিক স্তরে রুপির গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে হলে আমাদের মুদ্রাকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল রাখা এখন আরবিআইয়ের জন্য সবথেকে বড় অগ্নি পরীক্ষা। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো ট্রেড ইমব্যালেন্স বা বাণিজ্যিক ভারসাম্যহীনতা। এটি একটি অত্যন্ত টেকনিক্যাল সমস্যা। বর্তমানে অনেক দেশই ভারতের থেকে যা কেনে তার চেয়ে কয়েক গুণ বেশি পণ্য তারা ভারতকে বিক্রি করে, যেমন রাশিয়া বা গালফ কান্ট্রিগুলো। এর ফলে তাদের কাছে পাহাড় সমান ভারতীয় রুপি জমা হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই জমে থাকা রুপি তারা কোথায় খরচ করবে?
যদি না তারা ভারত থেকে সমপরিমাণ পণ্য বা পরিষেবা কেনে, তবে এই রুপি তাদের কাছে কেবল একটি অলস সম্পদ হয়ে পড়ে থাকবে। আর এই সমস্যা সমাধানের একমাত্র স্থায়ী রাস্তা হলো ভারতকে একটি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলা, যাতে অন্য দেশগুলো তাদের কাছে থাকা রুপি দিয়ে আমাদের দেশের তৈরি অত্যাধুনিক প্রযুক্তি বা সরঞ্জাম কিনতে পারে। এবং সবশেষে গ্লোবাল জিওপলিটিক্যাল প্রেশার। মনে রাখবেন, আমেরিকা কখনোই চাইবে না যে তাদের সবথেকে শক্তিশালী হাতিয়ার অর্থাৎ ডলারের আধিপত্য বা ডলার হেজিমনি কোনোভাবে খর্ব হোক। ইতিহাসের পাতায় আমরা দেখেছি, যখনই কোনো দেশ ডলারের বিকল্প খোঁজার চেষ্টা করেছে, তাদের ওপর নানা ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা রাজনৈতিক চাপ সৃষ্টি হয়েছে। তাই ভারতের এই ন্যাশনালিস্ট ইকোনমিক পলিসি বা জাতীয়তাবাদী অর্থনীতিকে রুখে দিতে আন্তর্জাতিক স্তরে পর্দার আড়ালে অনেক ধরনের ষড়যন্ত্র বা বাধা আসতে পারে। এই লড়াইটা যে কতটা দীর্ঘ এবং সুপরিকল্পিত তা বুঝতে আমাদের এই নিউজ রিপোর্টটির দিকে তাকাতে হবে। বন্ধুরা, এই আর্টিকেলে খুব স্পষ্টভাবে লেখা আছে যে এই পরিবর্তনটি কিন্তু রাতারাতি ঘটা কোনো ম্যাজিক নয়। এটি একটি স্ট্র্যাটেজিক শিফট বা কৌশলগত বিবর্তন। ভারত খুব ধীরস্থিরভাবে এবং বিচক্ষণতার সাথে এই পথে এগোচ্ছে। আজ হয়তো আমাদের পাশে 30টি দেশ আছে যারা রুপিতে বাণিজ্য করতে রাজি হয়েছে, কিন্তু ভারতের এই লক্ষ্য স্থির যে আগামী কয়েক বছরের মধ্যে এই সংখ্যাটাকে 100-র উপরে নিয়ে যাওয়া। আমরা আমাদের অর্থনীতিকে এমন এক জায়গায় নিয়ে যেতে চাইছি যেখানে বিশ্ব বাণিজ্য আর কেবল একটি নির্দিষ্ট মুদ্রার দাক্ষিণ্যের উপর নির্ভর করবে না। উপসংহারে এটাই বলবো যে আজ ভারত যা করছে তা বিশ্বের অনেক বড় বড় শক্তিশালী দেশও করার সাহস পায়নি। আমরা কোনো দেশের উপর যুদ্ধ চাপিয়ে দিচ্ছি না, বরং আমরা আমাদের ইকোনমিক স্ট্রেংথ ব্যবহার করে বিশ্বকে একটি বিকল্প ব্যবস্থা দিচ্ছি। আজ রুপি কেবল একটি মুদ্রা নয়, এটি ভারতের আত্মসম্মানের প্রতীক। বন্ধুরা, আপনারা কি মনে করেন, ভারত কি 2030 সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি বা টপ 3 ইকোনমি হওয়ার পাশাপাশি রুপিকে একটি গ্লোবাল রিজার্ভ কারেন্সি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে? আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান। মনে রাখবেন, আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের উৎসাহ দেয় আরও নতুন নতুন জিওপলিটিক্যাল অ্যানালিসিস নিয়ে আসার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে ভারতের এই বিশাল অর্জনের কথা। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।